হ্যালো, আজকে মার্জিনাল কস্টিং এর ক্লাস নাম্বার 2। এই ক্লাসে আমরা মার্জিনাল কস্টিং এর কনসেপ্ট অফ কন্ট্রিবিউশন আর পিভি রেশিও এই দুটো বিষয়ে আলোচনা করব। ফার্স্টে বলি কন্ট্রিবিউশন কি। কনসেপ্ট অফ কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস আর ভেরিয়েবল কস্টের যে ডিফারেন্স সেটাকেই আমরা কন্ট্রিবিউশন বলি। দ্যাট ইজ কন্ট্রিবিউশন ইজ এক্সেস অফ সেল ওভার ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের থেকে সেলস যতটা বড় সেটাই কন্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, কালকে একটা ইকুয়েশন বলেছিলাম, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্টও যা, ফিক্সড কস্ট প্লাস প্রফিটও একই জিনিস, কালকে ওই ইকুয়েশনে বুঝিয়েছিলাম। দেয়ারফর কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। কন্ট্রিবিউশন ইকুয়ালস টু কি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, আবার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ডিফারেন্স বিটুইন কন্ট্রিবিউশন অ্যান্ড প্রফিট। কন্ট্রিবিউশন আর প্রফিটের মধ্যে ডিফারেন্স কি? কন্ট্রিবিউশন ইজ এক্সেস অফ সেলস ওভার ভেরিয়েবল কস্ট। কন্ট্রিবিউশন হচ্ছে ভেরিয়েবল কস্টের থেকে সেলস যতটা বড় সেই পোর্শনটুকু, মানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন পাই। হোয়ারাজ প্রফিট ইজ এক্সেস অফ সেলস ওভার ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। কিন্তু প্রফিট হচ্ছে সেটা যখন আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট দুটোই বাদ দিই, তখন আমরা প্রফিট পাই। সেলস থেকে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট দুটো বাদ দিলে তবে আমরা প্রফিট পাই। কিন্তু কন্ট্রিবিউশন আমরা কখন পাই? সেলস থেকে শুধু ভেরিয়েবল কস্ট বাদ দিলেই আমরা কন্ট্রিবিউশন পাই। প্রফিট ইনক্লুডস এ পোর্শন অফ কন্ট্রিবিউশন। প্রফিটের মধ্যে কন্ট্রিবিউশন একটা জাস্ট পার্ট। কন্ট্রিবিউশনের মধ্যে প্রফিট জাস্ট একটা পার্ট, আর কিছুই না। দ্যাট হ্যাজ বিন অ্যারাইভড বাই ডিডাকশন অফ ফিক্সড কস্ট ফ্রম টোটাল কন্ট্রিবিউশন। আমরা প্রফিট কিরম ভাবে পাই? কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাই। দ্যাট হ্যাজ বিন অ্যারাইভড বাই ডিডাকশন অফ ফিক্সড কস্ট ফ্রম টোটাল কন্ট্রিবিউশন। এই যে এই টেবিলই বোঝা যাবে। সেলসের থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন পাই। সেলসের থেকে আমরা যদি ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলেই আমরা কন্ট্রিবিউশন পেয়ে যাব, হ্যাঁ কি না? কিন্তু সেলসের থেকে যদি আমাদের প্রফিট বার করতে হয় তাহলে আমাদের ফিক্সড কস্টও মাইনাস করতে হবে। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। তার মানে প্রফিট কন্ট্রিবিউশনেরই একটা পার্ট বলতে পারি। প্রফিট কন্ট্রিবিউশনেরই একটা পার্ট। কন্ট্রিবিউশনের কোন পার্ট? প্রফিট। কন্ট্রিবিউশন থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই প্রফিট। ওকে, কনসেপ্ট অফ পিভি রেশিও। পিভি রেশিওর কনসেপ্ট। পিভি রেশিও কি? কালকে বলেছিলাম যখন আমরা কন্ট্রিবিউশনকে পার্সেন্টেজে বার করি সেটাকেই পিভি রেশিও বলা হয়ে থাকে। প্রফিট ভলিউম রেশিও, এর পুরো ফর্ম হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও ইজ দ্য রেশিও অফ কন্ট্রিবিউশন অ্যান্ড সেলস। কন্ট্রিবিউশন আর সেলসের রেশিওকেই আমরা পিভি রেশিও বলি। কালকে বলেছিলাম পিভি রেশিও বার করার সময় আমরা সেলসকে আধার বা বেস ধরি, দেখি যে কন্ট্রিবিউশন সেলসের কত পার্সেন্টেজ। কালকে বলেছিলাম 40% এক্সাম্পল দিয়ে। জেনারেলি এক্সপ্রেস ইন পার্সেন্টেজ। পিভি রেশিও জেনারেলি যে কোনো রেশিওই পার্সেন্টেজেই এক্সপ্রেস করা হয়। When we calculate contribution in percentage we call it PV ratio. যখন আমরা কন্ট্রিবিউশনকে পার্সেন্টেজে বার করি তখন এটাকে আমরা পিভি রেশিও বলি। পিভি রেশিও টোটাল 4 রকম ফর্মুলা। 4টে ফর্মুলা নয়, জেনারেলি 2টো ফর্মুলা, আর বাকি 2টো তো ফর্মুলা থেকে বোঝাই যায়। পিভি রেশিও ইকুয়ালস টু কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100, হ্যাঁ কি না? কালকে বলেছিলাম পিভি রেশিও কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এই কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস এটা কি বোঝায়? এটা আমাদের বোঝায় কন্ট্রিবিউশন সেলসের কত ভাগ। কন্ট্রিবিউশন সেলসের কত ভাগ, এ বাই বি, এটা যা এ ইস টু বিও তাই। তাহলে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলসও যা, কন্ট্রিবিউশন ইস টু সেলসও একই জিনিস। ওই জন্য বলি যে কন্ট্রিবিউশনকে যখন আমরা রেশিও বা পার্সেন্টেজে বার করি সেটাকে আমরা পিভি রেশিও বলি। আচ্ছা, কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, কালকে ইকুয়েশনে দেখিয়েছিলাম। কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে এইখানে এই কন্ট্রিবিউশনের জায়গায় আমরা লিখতে পারি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট।
হ্যাঁ কি না, ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। আচ্ছা, আবার কালকে আর একটাও দেখেছিলাম যে কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্টও যা, ফিক্সড কস্ট প্লাস প্রফিটও তাই। তাহলে কন্ট্রিবিউশনের জায়গায় আমরা লিখতে পারি ফিক্সড কস্ট প্লাস প্রফিট, হ্যাঁ কি না। কন্ট্রিবিউশন ইকুয়ালস টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, আবার সেলস মাইনাস ভেরিয়েবল কস্টও যা, ফিক্সড কস্ট প্লাস প্রফিটও তাই। তার মানে কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট এর আগে বলেছিলাম, তাহলে এই 1 নম্বর পয়েন্টে কন্ট্রিবিউশনের জায়গায় 3 নম্বর পয়েন্টে ফিক্সড কস্ট প্লাস প্রফিট লিখতেই পারি। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা পিভি রেশিও, সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল ইন্টু 100। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা অঙ্ক আছে সিইউ বিকম অনার্স 2007 সালে এই কনসেপ্টের উপর বেস করে একটা অঙ্ক এসেছিল, পরে যখন আমি প্র্যাকটিস করাবো তখন বলবো, এই 4 নম্বর ফর্মুলার উপর বেস করে। এক্সাম্পল, 500 units of a product are sold at rupees 10 per unit। 5000 ইউনিট বিক্রি করা হয়েছে, প্রত্যেক ইউনিটের দাম 10 টাকা করে। ভেরিয়েবল কস্ট ইজ রুপিস 6 পার ইউনিট, ভেরিয়েবল কস্ট হচ্ছে 6 টাকা করে। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট বলতে পারি সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 6 টাকা, তাহলে কন্ট্রিবিউশন হবে 4 টাকা। ভেরিয়েবল কস্ট সেলসের কত পার্সেন্ট? 6 10-এর কত পার্সেন্ট? 60%। তাহলে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট হবে? 60% যদি ভেরিয়েবল কস্ট হয় তাহলে পিভি রেশিও কত হবে? 40%। ডাইরেক্ট বলা যায়। অ্যান্ড দ্য টোটাল ফিক্সড কস্ট ইজ রুপিস 15,000। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 15,000 টাকা। ক্যালকুলেট পিভি রেশিও, পিভি রেশিও ক্যালকুলেট করো। পার্টিকুলার্স, পার ইউনিট আর টোটাল, তিনটে খাপ। সেলিং প্রাইস, সেলিং প্রাইস পার ইউনিটের ঘরে লিখে দিলাম 10 টাকা, আর টোটাল 50,000 টাকা। 50,000 টাকা কি করে এলো? 5,000 ইন্টু 10 করলেই 50,000 টাকা পেয়ে যাবো। লেস ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট মাইনাস করবো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত বলেছে? 6 টাকা, পার ইউনিটের ঘরে লিখে দিলাম 6 টাকা। টোটাল কত দাঁড়াবে? 5,000 ইন্টু 6 মানে 30,000, হ্যাঁ কি না। তাহলে কন্ট্রিবিউশন কত বেরোলো? পার ইউনিট কন্ট্রিবিউশন বেরিয়ে গেল 4 টাকা, আর টোটাল কন্ট্রিবিউশন কত বেরিয়ে গেল? 20,000, হ্যাঁ কি না। প্রফিট বার করতে গেলে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্টও মাইনাস করতে হবে, তাহলে ফিক্সড কস্টকেও মাইনাস করে দিলাম। তাহলে ফিক্সড কস্টকেও মাইনাস করে দিলাম কত? 15,000। পেয়ে গেলাম প্রফিট 5,000 টাকা। সিম্পল, কালকে এরকম একটা জিনিস বলেইছিলাম। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা পার ইউনিটের ঘরে জেনারেলি ফিক্সড কস্ট লিখি না, কেননা ফিক্সড কস্ট টোটাল ধরেই ক্যালকুলেট করা হয়। ফিক্সড কস্টের সাথে প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। পার ইউনিটে ফিক্সড কস্ট দেখানো হয় না জেনারেলি, দেখালে ভুল নয়, লজিক্যালি দেখানো হয় না। আচ্ছা, কম্পিউটেশন অফ পিভি রেশিও দেখো, এই যে 4 টাকা আর উপরে 10 টাকা, তাহলে পিভি রেশিও কত দাঁড়াবে? পিভি রেশিও ইকুয়ালস টু কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100 মানে 40% দাঁড়ালো, এই আগের এক্সাম্পল থেকে। আচ্ছা, পিভি রেশিও 2 নম্বর ফর্মুলা ছিল পিভি রেশিওর সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, হ্যাঁ কিনা। 5,000 ইউনিটের সেলস কত ছিল? 50,000। ভেরিয়েবল কস্ট কত ছিল? 30,000। আর তাহলে কন্ট্রিবিউশন টোটাল কত দাঁড়িয়েছিল? 20,000। এ দেখো, সেলস কত টোটাল? 50,000, হ্যাঁ কি না। ভেরিয়েবল কস্ট টোটাল কত? 30,000, হ্যাঁ কি না। ডিভাইডেড বাই সেলস, সেলস হচ্ছে 50,000 ইন্টু 100 করলে 40%ই বেরোবে। আবার আমরা পিভি রেশিওকে এই ফর্মুলার সাহায্যে বার করতে পারি, সব ফর্মুলাতে একই অ্যান্সার বেরোবে। সেলস মাইনাস ভেরিয়েবল কস্টও যা, সেলস মাইনাস ভেরিয়েবল কস্টও যা, ফিক্সড কস্ট প্লাস প্রফিটও একই জিনিস, হ্যাঁ কি না। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট ছিল 15,000 টাকা, লিখে দিলাম 15,000 টাকা। প্রফিট, এই যে ফিক্সড কস্ট 15,000 টাকা এখানে আছে, আর প্রফিট কত বেরিয়েছিল? 5,000 টাকা, তো এই 5,000 টাকা এখানেও লিখে দিলাম 5,000 টাকা, একই জিনিস। 50,000 মাইনাস 30,000 এটা করলেও আমরা 20,000 পাবো। 15,000 প্লাস 5,000 এটা করলে আমরা 20,000 পাবো। ডিভাইডেড বাই করবো সেলস দিয়ে, সেলসের বিঘাট হচ্ছে 50,000 ইন্টু 100 করলে 40% বেরিয়ে যাবে। তিনটে জায়গাতেই পিভি রেশিও 40%, 40%, 40% বেরোলো, কেননা তিনটে একই জিনিস। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস। এই পিভি রেশিও নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে? পিভি রেশিও চেঞ্জেস, পিভি রেশিও চেঞ্জ হয় ইফ আইদার সেলিং প্রাইস পার ইউনিট, যদি সেলিং প্রাইস পার ইউনিট, অর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অথবা ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অর বোথ চেঞ্জেস। এটার মানে আমরা সিভিপি অ্যানালাইসিসে তিনটে বেসিক অ্যাজাম্পশন নিয়েছিলাম। 1 নম্বর ছিল সেলিং প্রাইস পার ইউনিট কনস্ট্যান্ট, 2 নম্বর ছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিটে কনস্ট্যান্ট, আর ফিক্সড কস্ট টোটালে কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ কি না।
আর বলেছিলাম যখন সেলিং প্রাইস পার ইউনিট কনস্ট্যান্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কনস্ট্যান্ট, তার মানে কন্ট্রিবিউশনও পার ইউনিট অটোমেটিক্যালি কনস্ট্যান্ট হয়ে যায়। এবার যদি আমাদের সেলিং প্রাইস চেঞ্জ হয় বা ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয় বা দুটোই যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের পিভি রেশিও চেঞ্জ হয়ে যাবে। PV ratio does not change at different levels of output. PV ratio different level of output এর উপর নির্ভর করে চেঞ্জ হয় না। কখন হয় না? If there is no change in selling price per unit or variable cost per unit or both. এটা কি বলতে চাইছে? বলছে আমরা যদি সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্টকে যদি চেঞ্জ না করি, তাতে আমরা 1000 ইউনিট বিক্রি করলেও পিভি রেশিও যা বেরোবে, 2000 ইউনিট বিক্রি করলেও পিভি রেশিও একই বেরোবে। আমাদের বেশি বিক্রি মানে আমরা যদি ইউনিট বেশি বিক্রি করি বা ইউনিট কম বিক্রি করি, তার সাথে পিভি রেশিওর কোনো সম্পর্ক নেই, কোনো লেনদেন নেই। পিভি রেশিও কার উপর ডিপেন্ড করে? সেলিং প্রাইস পার ইউনিটের উপর আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটের উপর। যদি সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা বা বোথ যদি চেঞ্জ হয়, তা তখনই পিভি রেশিও চেঞ্জ হতে পারে। আর যদি সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্ট যদি চেঞ্জ না হয়, আমরা যদি সেলস ইউনিটে বাড়াই বা কমাই, তার জন্য পিভি রেশিও কোনো কিছু চেঞ্জ হবে না। পরে এক্সাম্পল আছে, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। পিভি রেশিও ডাজ নট চেঞ্জ ডিউ টু চেঞ্জ ইন ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট চেঞ্জ হওয়ার ফলে পিভি রেশিওর উপর কোনো এফেক্ট পড়ে না। এই এখান থেকেই পরিষ্কার। আমরা পিভি রেশিও কন্ট্রিবিউশনকেই তো পিভি রেশিও বলি যখন পার্সেন্টেজে বার করি। তো কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে প্রফিট ভরায়, তো ফিক্সড কস্ট চেঞ্জের জন্য কন্ট্রিবিউশনের উপরও কোনো এফেক্ট পড়ে না, আর পিভি রেশিওর উপরেও ফিক্সড কস্ট চেঞ্জের ফলে কোনো এফেক্ট পড়ে না। এই তিনটে পয়েন্ট বলতে চেয়েছে। এক্সাম্পল 1 কি বলছে? সেলিং প্রাইস পার ইউনিট ইজ ₹10। প্রত্যেক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ₹4। এক ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে 4 টাকা। ইন এপ্রিল 2000 ইউনিটস আর সোল্ড। এপ্রিল মাসে আমরা 2000 ইউনিট বিক্রি করেছি। ইন মে 7000 ইউনিটস আর সোল্ড। মে মাসে 7000 ইউনিট আমরা বিক্রি করেছি। ফিক্সড কস্ট ইজ ₹5000। ফিক্সড কস্ট হচ্ছে 5000 টাকা। ওকে। তিনটে চারটে খাপ আছে পার্টিকুলার্স পার ইউনিট। 2000 ইউনিটস এর একটা খাপ আর 7000 ইউনিটস এর আর একটা খাপ। সেলিং প্রাইস পার ইউনিটে লিখে দিলাম 10 টাকা। ভেরিয়েবল কস্ট বলেই দিয়েছে 4 টাকা, পার ইউনিটে লিখে দিলাম 4 টাকা। কন্ট্রিবিউশন দাঁড়ালো 6 টাকা। ভালো কথা। 2000 ইউনিটে কত দাঁড়াবে? 2000 ইন্টু 10 করলে 20,000 টাকা। 2000 ইন্টু 4 করলে 8,000 টাকা। 2000 ইন্টু 6 করলে 12,000 টাকা। আমরা ডাইরেক্টও বলতে পারি 2000 ইন্টু 6 ইকুয়ালস টু 12,000। ডাইরেক্ট ভেরিয়েবল কস্ট কনসিডার না করেও বার করা যায়। আচ্ছা, 7000 ইউনিটের সেলিং প্রাইস কত দাঁড়াবে? 7000 ইন্টু 10 মানে 70,000। 7000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? 28,000। 7000 ইউনিটের কন্ট্রিবিউশন কত দাঁড়ালো? 42,000। এক ইউনিটে 6 টাকা, তাহলে 7000 ইউনিটের জন্য 42,000। এর থেকে ফিক্সড কস্ট মাইনাস করে দিলাম। ফিক্সড কস্ট তো দুটো জায়গাতেই ফিক্সড হবে, এর সাথে সেলস এর ভলিউম অফ প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই, টোটালে ফিক্স থাকে। 2000 ইউনিটও 5000 টাকা হবে, 7000 ইউনিটও 5000 টাকা হবে। এর সাথে সেলস বা ভলিউম অফ প্রোডাকশন কোনো সম্পর্ক নেই, নিজের মতো থাকে। তো দেখা গেল প্রফিট কত কত বেরোলো? 7000 আর 37,000। ওকে, এটা তো সহজই ছিল। এর থেকে শেখার জিনিসটা কি? দেখো, পিভি রেশিও ইকুয়ালস টু কন্ট্রিবিউশন বাই সেলস। কন্ট্রিবিউশন কত? 6 টাকা। সেলিং প্রাইস কত? 10 টাকা। তাহলে পিভি রেশিও বেরিয়ে গেল 60%। ওকে। পিভি রেশিও অ্যাট 2000 ইউনিট। যখন আমরা 2000 ইউনিট বার করছি, তখন পিভি রেশিও কত? ওই কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100 ইকুয়ালস টু 12,000 বাই 20,000 ইন্টু 100 ইকুয়ালস টু 60%। দেখো, 2000 ইউনিটের সেলিং প্রাইস ছিল কত? 20,000 টাকা। কন্ট্রিবিউশন কত ছিল? 12,000 টাকা। তাহলে 12,000 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 100 করলে 60%। তার মানে 2000 ইউনিটও আমাদের পিভি রেশিও দাঁড়ালো 60%। পিভি রেশিও অ্যাট 7000 ইউনিট। যখন আমরা 7000 ইউনিট বিক্রি করছি, তখন পিভি রেশিও কত দাঁড়াচ্ছে? তখনও পিভি রেশিও 60%ই দাঁড়াচ্ছে। কেন? আচ্ছা, পিভি রেশিও আনচেঞ্জ আছে। পিভি রেশিও আনচেঞ্জ অ্যাট ডিফারেন্ট লেভেলস। বিভিন্ন লেভেলে, ডিফারেন্ট লেভেল বলতে 2000 ইউনিট যখন বিক্রি করছি তখনও যা, 7000 ইউনিটও যখন বিক্রি করছি তখনও একই পিভি রেশিও, দু জায়গাতে 60%। কেন? হোয়াই? তার কারণ হচ্ছে বিকজ দেয়ার ইজ নো চেঞ্জ ইন সেলিং প্রাইস পার ইউনিট অর কন্ট্রিবিউশন পার ইউনিট।
সো রেশিও অলসো রিমেন সেম। তার কারণ হচ্ছে সেলিং প্রাইসও কোনো কিছু চেঞ্জ হয়নি, ভেরিয়েবল কস্টও কোনো কিছু চেঞ্জ হয়নি, তার ফলে কন্ট্রিবিউশন পার ইউনিটে কোনো কিছু চেঞ্জ হয়নি, আর কন্ট্রিবিউশন আর সেলসের রেশিও ফিক্সড আছে। কি করে? হুইচ রেশিও, কোন রেশিও, এখানে বলে দিয়েছি কন্ট্রিবিউশন ডিভাইড বাই সেলস রেশিও, এটা সব জায়গায় ফিক্সড আছে। দেখো 6:10 করলে 3:5, 12,000:20,000 করলে এটাতেও রেশিও 3:5, 42,000:70,000 এটারও রেশিও 3:5। রেশিও সব জায়গায় সেম আছে, ওই জন্য পিভি রেশিও সেম আছে। এই 1 নম্বর পয়েন্টে যেটা বললাম, পিভি রেশিও চেঞ্জেস ইফ either selling price per unit or variable cost per unit or both changes. PV ratio does not change at different levels of output if there is no change in selling price per unit or variable cost per unit or both. পিভি রেশিও ডিফারেন্ট লেভেলসের জন্য চেঞ্জ হয় না যদি না সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট অথবা দুটোতেই কিছু চেঞ্জ হয়। এই অঙ্কের দুটোতেই সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট দুটো লেভেলই ফিক্স ছিল। 2000 ইউনিটেরও সেলিং প্রাইস 10 টাকা, 7000 ইউনিটেরও সেলিং প্রাইস 10 টাকা, 2000 ইউনিটেরও ভেরিয়েবল কস্ট 4 টাকা, 7000 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট 4 টাকা। তাহলে আমরা বলতে পারি অ্যাট ডিফারেন্ট লেভেল অফ সেলস সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্ট একই ছিল, তাদের রেশিও একই ছিল, ওই জন্য পিভি রেশিও একই আছে, চেঞ্জ হয়নি। এবার চলে আসি এক্সাম্পল 2-তে। বলছে সেলিং প্রাইস পার ইউনিট ইজ ₹10, এক ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা করে। ওকে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ₹4, এক ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে 4 টাকা। ইন এপ্রিল 2000 ইউনিটস আর সোল্ড, এপ্রিল মাসে 2000 ইউনিট বিক্রি করা হয়েছে। ইন মে 7000 ইউনিটস আর সোল্ড অ্যাট ₹12 পার ইউনিট, কিন্তু মে মাসে সেলিং প্রাইস আমরা 2 টাকা বাড়িয়ে দিয়ে 7000 ইউনিট বিক্রি করেছি। ফিক্সড কস্ট ইজ ₹5000, ফিক্সড কস্ট 5000 টাকা। আচ্ছা, এর ফলে পিপি রেশিওতে কি এফেক্ট পড়বে দেখিনি। সেলিং প্রাইস পার ইউনিট আগে দেওয়া ছিল 10 টাকা, লিখে দিলাম 10 টাকা, তাহলে 2000 ইউনিটের সেলিং প্রাইস দাঁড়াবে 20,000 টাকা। ভেরিয়েবল লেস করে দিলাম ভেরিয়েবল কস্ট বলেছিল 4 টাকা পার ইউনিট, তাই পার ইউনিটের ঘরে 4 টাকা লিখলাম, 2000-এর ঘরে 8,000 টাকা লিখে দিলাম, 2000 ইন্টু 4 করে। তাহলে কন্ট্রিবিউশন দাঁড়ালো এক ইউনিটের কত, 6 টাকা। কন্ট্রিবিউশন দাঁড়ালো এক ইউনিটের 6 টাকা, সেটাও লিখে দিলাম। তাহলে 2000 ইউনিটের কন্ট্রিবিউশন কত দাঁড়ালো, 12,000 টাকা। এর থেকে আমরা ফিক্সড কস্ট মাইনাস করে দিলাম, কত ছিল ফিক্সড কস্ট, 5,000 টাকা, 5,000 টাকা মাইনাস করে দিলাম, পেয়ে গেলাম প্রফিট 7,000 টাকা। হ্যাঁ কি না? ওকে। নিউ, এটা সেলিং প্রাইস পার ইউনিট হবে, নিউ সেলিং প্রাইস পার ইউনিট কত, 12 টাকা। বলেই দিয়েছে মে মাসে 12 টাকা করে বিক্রি করেছি। ভেরিয়েবল কস্টে কি কোনো চেঞ্জ বলেছে? বলেনি, তাহলে ভেরিয়েবল কস্ট 4 টাকা ছিল, 4 টাকাই থাকবে। কন্ট্রিবিউশন কত দাঁড়ালো, 8 টাকা। আচ্ছা, তাহলে 7000 ইউনিটের সেলিং প্রাইস দাঁড়াবে 84,000, মাল্টিপ্লাই করে বেরিয়ে যাবে 7000 ইউনিটের ভেরিয়েবল কস্ট দাঁড়াবে 28,000, মাল্টিপ্লাই করে বেরিয়ে যাবে কন্ট্রিবিউশন দাঁড়ালো 56,000। এর থেকে আমরা ফিক্সড কস্ট 5,000 টাকা মাইনাস করলাম, প্রফিট পেয়ে গেলাম 51,000। এখান থেকে কি শেখা যাবে? দেখো, নিউ পিভি রেশিও, নতুন পিভি রেশিও, নতুন পিভি রেশিও কত দাঁড়াচ্ছে? পিভি রেশিও ফর্মুলা কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100, এটা তো আমরা জানি। নতুন কন্ট্রিবিউশন পার ইউনিট কত, 8 টাকা, সেলিং প্রাইস কত, 12 টাকা, তাহলে 8 ডিভাইড বাই 12 ইন্টু 100 ইকুয়ালস টু 66.67%। তাহলে পার ইউনিটে নতুন পিভি রেশিও দাঁড়ালো 66.67%। নিউ পিভি রেশিও যদি আমরা 7000 ইউনিট ধরে বার করি একই বেরোবে, যদি 7000 ইউনিট ধরে বার করি তাতেও 66.67%ই বেরোবে। এখান থেকে কনক্লুশন কি পাওয়া গেল? এখানে তো প্রথম কথা, পিভি রেশিও ইনক্রিজ হয়েছে। আগে কত পিভি রেশিও ছিল? আগে ছিল 60%, এখন পিভি রেশিও কত হয়ে গেছে, 66.6%। এই পিভি রেশিও তাহলে আমরা বলতে পারি 6.67% বেড়ে গেছে। কেন বাড়লো? কেননা সেলিং প্রাইস বেড়ে গেছে। হোয়েন সেলিং প্রাইস ইনক্রিজেস বাই ₹2 পার ইউনিট, দ্যাট ইজ 20%। যখন সেলিং প্রাইস 2 টাকা বেড়েছে, 2 টাকা কত টাকার মধ্যে বেড়েছে, 10 টাকার মধ্যে, 10 টাকার মধ্যে 2 টাকা বেড়ে যাওয়া মানে 20% ইনক্রিজ। যখন সেলিং প্রাইস 20% বেড়ে গেছে, পিভি রেশিও অলসো ইনক্রিজেস বাই 6.67%। তখন পিভি রেশিও 6.67% বেড়ে গেছে। যদি সেলিং প্রাইস কমে যায় তাহলেও পিভি রেশিও কমে যাবে। তার মানে যদি সেলিং প্রাইস পার ইউনিট বা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা বোথ, এতে যদি কোনো চেঞ্জ আসে তাহলে পিভি রেশিও চেঞ্জ হয়ে যাবে। যদি সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আর কন্ট্রিবিউশন পার ইউনিটে কোনো চেঞ্জ না হয়, তাতে আমরা বেশি ইউনিট বিক্রি করি, কম ইউনিট বিক্রি করি, পিভি রেশিওতে কোনো এফেক্ট পড়বে না। আর একটা জিনিস কি বলেছিলাম, ফিক্সড কস্টের সাথে পিভি রেশিওর কোনো সম্পর্ক নেই।
এই গেল পিভি রেশিও আর কন্ট্রিবিউশনের কনসেপ্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। টেলিগ্রাম চ্যানেল যদি চাও জয়েন করে নেবে, ওখানে আমি পিডিএফে নোট প্রোভাইড করব। এই ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো পিডিএফ ফরম্যাটে আমি নোট শেয়ার করব। থ্যাংক ইউ এভরিওয়ান।